নগরের কোলাহলপূর্ণ জনজীবনের এক সাধারণ সকালে এক ভিন্ন উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমেছিলেন জেলা শাসক আরোহী সেনগুপ্ত। তার নাম ছিল পূজা সিং, যা তিনি গোপন রেখেছিলেন। তিনি কোনো সরকারি নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে চেয়েছিলেন। পরনে ছিল একটি সাধারণ ধূসর রঙের সুতির শাড়ি, হাতে একটি মাঝারি ব্যাগ। তার উদ্দেশ্য ছিল একটাই, নিজ চোখে দেখা সাধারণ মানুষের প্রতি এই প্রশাসনিক ব্যবস্থা কতটা সংবেদনশীল। তিনি শহরের প্রাণকেন্দ্রে পৌঁছে যখন একটি জনবহুল বাজার অতিক্রম করছিলেন, তার চোখ আটকে গেল একটি পানিপুরির দোকানের দিকে। দোকানটি পরিচালনা করছিলেন শক্তিপদবাবু, একজন মধ্যবয়সী পরিশ্রমী মানুষ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি। দ্রুত হাতে তিনি পানিপুরি পৈজি করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছিলেন। আরোহী শক্তিপদবাবুর দোকানের পাশে দাঁড়িয়ে পড়লেন। তার মনে হলো এই মানুষটির সরল জীবনযাত্রা পর্যবেক্ষণ করা উচিত। একজন ক্রেতা পানিপুরি শেষ করে চলে গেলে আরোহী শক্তিপদবাবুকে বললেন, ভাইয়া, এক প্লেট পানিপুরি দিন। শক্তিপদবাবু হাসি মুখে আরোহীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ ম্যাডাম, মিষ্টি নাকি ঝাল? আরোহীর চোখে দুষ্টুমি ঝিলিক দিয়ে উঠল। তিনি বললেন, একদম ঝাল, যাতে স্বাদটা মুখে লেগে থাকে। এই দেখুন ম্যাডাম, বলে শক্তিপদবাবু তার পানিপুরি তৈরির কারুকার্য শুরু করলেন। একটি পানিপুরি হাতে নিয়ে তাতে সাদা মটর আর আলু মশলা দিয়ে ভরলেন। তারপর তাতে পুদিনা আর তেঁতুলের জল মিশিয়ে আরোহীর দিকে এগিয়ে দিলেন। আরোহী সেটি মুখে দিতেই তার মুখে হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ দুটি মোটর সাইকেলের কর্কশ শব্দে আরোহী মুখ ফেরালেন। তিনটি পুলিশ সদস্য এবং তাদের সঙ্গে ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জি, যার গোফে ছিল অহংকার আর চোখে ছিল ঔদ্ধত্য। তাদের গাড়িটি শক্তিপদবাবুর দোকানের সামনে এসে থামল। ইন্সপেক্টর অভ্রদীপ গোফে তাঁ দিতে দিতে মোটরসাইকেল থেকে নামলেন এবং শক্তিপদবাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কর্কশ কণ্ঠে বললেন, এই শক্তি, তোর এই ঠেলা আজ আবার এখানে? কতবার বলেছি ফুটপাতে দোকান বসাবি না, কিন্তু তোর তো কোনো উন্নতি নেই। শক্তিপদবাবুর হাসি মাখা মুখ এক নিমেষে শুকিয়ে গেল। তিনি ভয়ে দুই হাত জড়ো করে বললেন, স্যার, আমি একজন গরিব মানুষ, ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে হয়, একটু পাশে রেখেছি, কাউকে তো অসুবিধা হচ্ছে না? ইন্সপেক্টর অভ্রদীপ বিকট হেসে বললেন, অসুবিধা হচ্ছে না? তুই আমাদের শেখাবি কে অসুবিধা করছে আর কে করছে না? আর এসব তার ভাগটা কই? মনে হচ্ছে ব্যবসা তো খুব ভালোই চলছে। শক্তিপদবাবু হাউমাউ করে কেঁদে ফেললেন, না স্যার, এমন কথা বলবেন না, এখনও তো দিনমজুরির কাজও তেমন হয়নি, আর সন্ধ্যা হলেই আমি থানায় পাঠিয়ে দেব স্যার। ইন্সপেক্টর অভ্রদীপের চোখ রাগে লাল হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত? তুই কি আমাদের বোকা পেয়েছিস? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাবি? শক্তিপদবাবু ভয়ে জড়সড় হয়ে বললেন, না স্যার, আমি ওটা বলতে চাইনি। শক্তিপদবাবু কিছু বলার আগেই কনস্টেবল রজত এগিয়ে এসে ঠেলাগাড়িতে রাখা মশলার জলের জাগটি তুলে রাস্তায় ছুঁড়ে ফেলল। মশলাদার জল ছড়িয়ে পড়ল ফুটপাতে। এরপর ইন্সপেক্টর অভ্রদীপ নিজের বুট দিয়ে সজোরে ঠেলাগাড়িতে লাথি মারলেন। ঠেলাগাড়ি উল্টে গেল, সিদ্ধ আলু, মটর, চাটনি সব রাস্তায় ছড়িয়ে পড়ল। শত শত পানিপুরি নোংরা জলে ভিজে নষ্ট হয়ে গেল। শক্তিপদবাবুর দিনের পর দিনের কঠোর পরিশ্রম, তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, সব যেন সেই নোংরা রাস্তায় ছড়িয়ে পড়ল। শক্তিপদবাবু মাটিতে বসে পড়লেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা পানিপুরিগুলোর দিকে তাকিয়ে তার চোখে জল গড়িয়ে পড়ছিল। এই দৃশ্য দেখে আরোহী সেনগুপ্তের রক্ত টকবক করে উঠল। একজন জেলা শাসক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। তিনি এক পায়ে গিয়ে ইন্সপেক্টর অভ্রদীপের দিকে তাকিয়ে যতটা সম্ভব কঠোর কণ্ঠে বললেন, এটা কেমন ব্যবহার? একজন গরিব মানুষের রুজি রোজগার এইভাবে নষ্ট করে আপনার লজ্জা করছে না? আরোহীর কথা শুনে ইন্সপেক্টর অভ্রদীপ এবং তার সঙ্গীরা চমকে উঠলেন। অভ্রদীপরা আরোহীর দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকালেন। তার মনে হলো এক সাধারণ স্যুটের মতো পোশাকে থাকা একজন মহিলা তাকে আইন শেখানোর সাহস দেখাচ্ছে। অভ্রদীপ হাসতে হাসতে বললেন, ওহো হো, আজ দেখছি কোনো সমাজসেবিকা এসেছেন। আরে ম্যাডাম, আপনি কার আত্মীয়? নিজের কাজ করুন, এখানে বেশি নেতৃত্ব দেখাবেন না। কনস্টেবল রজত রসিকতা করে বলল, মনে হচ্ছে ম্যাডাম এই শহরে নতুন এসেছেন, জানেন না ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জি কে? আরোহী একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কেউ নই, কিন্তু আমি এই দেশের একজন নাগরিক, আর আমি জানতে চাই কোন আইনে আপনার অধিকার আছে এইভাবে কারো কঠোর পরিশ্রমের ফল নষ্ট করার? এটা যদি গরিবের উপর অত্যাচার না হয় তবে আর কি?
অত্যাচার আইনের কথা শুনে অভ্রদীপ রাগে ফেটে পড়লেন। তার অহংকারে আঘাত লেগেছিল। একজন সাধারণ নারী, তাও সবার সামনে তাকে কথা শোনাচ্ছে। তার মুখ লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, থামুন, এখনই আমি আপনাকে আইন শেখাচ্ছি। পরের মুহূর্তেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই অভ্রদীপ হাত তুলে আরোহীর গালে সজোরে থাপ্পড় মারল। থাপ্পড়ের শব্দ এতটাই তীক্ষ্ণ ছিল যে মনে হলো সময় এক মুহূর্তের জন্য থমকে গেছে। আরোহীর গালে 5 আঙুলের লাল দাগ ফুটে উঠল। কানে অদ্ভুত এক শব্দ হতে শুরু করল। জনতা বাক্যহারা হয়ে গেল। মানুষের চোখ বিস্ফারিত হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন পুলিশ প্রকাশ্যে একজন মহিলাকে চড় মারল। শক্তিপদবাবু হতবাক হয়ে গেলেন, কিন্তু পুলিশরা যেন এতে কোনো পার্থক্য অনুভব করল না। তারা হাসতে হাসতে বলল, খুব ভালো হয়েছে, বড় আইন শেখাতে এসেছিল। অভ্রদীপ হাত নাড়তে নাড়তে বললেন, এবার জানবেন পুলিশের সাথে কথা বলার ফল কি হয়। আরোহী নিজের গালে হাত রাখলেন। কষ্টের চেয়েও বেশি অপমানিত বোধ করছিলেন, কিন্তু তার ভেতরের রাগ এখন আগুনের মতো জ্বলছিল, যা এক দৃঢ় সংকল্পে পরিণত হল। এরপর একজন কনস্টেবল এগিয়ে এসে আরোহীর কবজি শক্ত করে ধরে বলল, স্যার বলুন, এখনই কি ওকে থানায় নিয়ে যাব? অভ্রদীপ চিৎকার করে বললেন, হ্যাঁ, এই মহিলাকে নিয়ে যাও, থানায় ওর সব অহংকার দূর করে দেব। তারপর দুজন পুলিশ কনস্টেবল আরোহীকে ঠেলে পুলিশের গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। ভিড়টা নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। ইন্সপেক্টরের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস কারো ছিল না। সবার চোখ মুখে পুলিশের ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। আরোহী এবার বুঝতে পারলেন পরিস্থিতি কতটা গুরুতর। তিনি অনুভব করলেন এখন তার আসল পরিচয় প্রকাশ করা উচিত। মাত্র একটি ফোন কল আর এই 4 জন তার পায়ের কাছে এসে দাঁড়াবে। কিন্তু যখনই এই চিন্তাটা তার মনে এলো, আরেকটা ভাবনাও সঙ্গে এলো। যদি আমি এখন তাকে বলি যে আমি জেলা শাসক, তাহলে এই ভয়ের কারণে তারা আমার চারপাশে ঘুরতে শুরু করবে, সালাম করবে, ক্ষমা চাইবে। কিন্তু আমি যে সত্য দেখতে পেরিয়েছিলাম, তার কি হবে? সেই সাধারণ মানুষের কি হবে যাদের কোনো জেলা শাসকের পদ নেই? সেই হাজার হাজার মানুষ যারা প্রতিদিন এইভাবে অপমানিত হয় আর কেউ তাদের কথা শোনে না। তিনি মনে মনে নিশ্চয় করলেন, না, আমি এখনো আমার পরিচয় প্রকাশ করব না। আমাকে এই ব্যবস্থার নোংরানি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি জানতে চাই এই লোকের একজন সাধারণ অসহায় নারীর সাথে কতটা নিচে নামতে পারে। এই নাটক আরও কিছুদিন চলবে। তিনি কোনো প্রতিবাদ করলেন না। পুলিশ তাকে জোর করে গাড়িতে তুলে নিল, গাড়ি স্টার্ট দিল এবং থানার দিকে এগোতে লাগল। আরোহী চুপচাপ বসে রইলেন। তার মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে এক গভীর ঝড় ছিল। সারা পথ পুলিশরা মূর্খের মতো রসিকতা করতে লাগলো। আরে, এই মহিলাটা তো খুব স্মার্ট হয়ে উঠেছিল, মনে হচ্ছে বড় ঘরের মেয়ে। আরে না, বড় ঘরের হলে কি ভিখারির মতো পানিপুরি খেত? নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে পালিয়ে এসেছে আর এখন আমাদের আইন শেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থানায় যেতে দাও, ওর সব অহংকার দূর করব। অভ্রদীপ সাহেবের হাতের মার খেয়ে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারে না। আরোহী তাদের সব কথা শুনল, কিন্তু একটি কথাও বলল না। তিনি প্রতিটি মুখ দেখল, প্রতিটি নাম মনে গেঁথে নিল। থানায় পৌঁছানোর পর তাকে প্রায় টেনে গাড়ি থেকে নামানো হলো। অভ্রদীপ চিৎকার করে তাকে লকআপে রাখার নির্দেশ দিলেন। একজন মহিলা কনস্টেবল, যিনি সম্ভবত আরোহী নামে কোনো কেউ খুঁজছিলেন, তিনি তাকে মহিলা লকআপে নিয়ে গেলেন এবং লোহার দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিলেন। লকআপের ভেতরের পরিবেশ নরকের চেয়ে কম ছিল না। ছোট্ট একটি কক্ষে কোণে জমে থাকা নোংরা ছিল। দুর্গন্ধযুক্ত কম্বল এক কোণে ফেলে রাখা ছিল। সেখানে আগে থেকে আরও 2 জন মহিলা ভয়ে জড়সড় হয়ে বসেছিলেন। একজনের বয়স প্রায় 40, তার নাম লক্ষ্মী। আরেকজন 24 বছরের একটি মেয়ে, যার নাম রিনা। আরোহীকে দেখে লক্ষ্মী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, দিদি, আপনাকে কেন ধরেছে? আপনি কি করেছেন? আরোহী একটি দীর্ঘ শ্বাস নিল। তার গালে তখনও জ্বালা পড়ার অনুভূতি ছিল। একটি ক্ষীণ হাসি দিয়ে তিনি উত্তর দিলেন, আমি একজন গরিব মানুষকে সাহায্য করতে চেয়েছিলাম, সেটাই আমার ভুল। লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলল। গরিবদের এই দেশে কোনো জায়গা নেই বোন, আইন শুধু ধনীদের জন্য। দেখো তোমার কাছে টাকা আছে কিনা, যদি না থাকে বা কোনো বড় পরিচয় না থাকে, তাহলে অনেক কষ্ট পেতে হবে। রিনা, যে তখন চুপচাপ কাঁদছিল, সে বলল, দিদি, এই লোকগুলো খুব খারাপ। আমি আমার পছন্দের একটা ছেলের সাথে বিয়ে করার কথা ভাবছিলাম। আমার বাড়ির লোক এদেরকে খবর দিয়েছে আর এরা আমাকে ধরে নিয়ে এসেছে। সকাল থেকে ওরা আমাকে মারধর করছে, বলছে যে আমি চুরি করেছি সেটা স্বীকার করতে। আরোহীর হৃদয় যেন মুচড়ে উঠল। এটাই ছিল বাস্তবতা। তিনি যে ব্যবস্থার নেতৃত্বে ছিলেন তার ভেতরের চিত্র। কিছুক্ষণ পর লকআপের কাছে ইন্সপেক্টর অভ্রদীপ নিজেই হাসলেন। তিনি পানজীবত ছিলেন। তিনি লকআপের বার থেকে আরোহীর দিকে তাকিয়ে বললেন,
তুমি ডাম, কেমন লাগছে আমাদের সরকারি আতিথেয়তা? আরোহী কোনো ভয় ছাড়াই তার চোখের দিকে তাকালেন। ইন্সপেক্টর, আপনি ভালো করেননি, আপনি আপনার ইউনিফর্মকে অপমান করেছেন। অভ্রদীপ সজোরে থুতু ফেলল। আমাকে ইউনিফর্মের ব্যাপারে শিক্ষা দিও না, চুপচাপ এই কাগজে সই করো। এতে লেখা আছে যে আপনি সরকারি কাজে বাধা দিয়েছিলেন এবং মদ্যপান করে গোলযোগ সৃষ্টি করেছিলেন। সই করো আর দূর হয়ে যাও এখান থেকে। আরোহী কাগজটির দিকে তাকিয়ে বললেন, আমি কোনো মিথ্যে কাগজে সই করব না, আমি কোনো ভুল করিনি। অভ্রদীপ হাসলার বললেন, যদি না করো তাহলে ঠিক আছে, যখন মশা কামড়াবে তখন তোমার জ্ঞান ফিরবে। এরপর সে একটি মলিন হাসি দিয়ে অন্যভাবে বলল, আমাদের অন্য উপায়ও আছে। আরোহী বুঝতে পারলেন তার ইঙ্গিত কোন দিকে। তিনি বিরক্ত বোধ করছিলেন। আপনার যা ইচ্ছা করুন, আমি সই করব না। ঠিক আছে। এরপর অভ্রদীপ রাগে বললেন, রজত, ওকে ভেতরে নিয়ে যাও। ওকে স্পষ্ট করে বুঝিয়ে দাও পুলিশের কথা না শোনার ফল কি হয়। আরোহীর হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য দ্রুত হয়ে গেল। পুলিশ সদস্যরা লকআপের ভেতরে প্রবেশ করল। চলো, বাইরে এসো। আরোহী নিজের জায়গা থেকে নড়লেন না। তিনি বললেন, আমি বলেছি আমি নির্দোষ। হঠাৎ একজন কনস্টেবল এগিয়ে এসে আরোহীর চুল শক্ত করে ধরে টানতে লাগলো। আরে শুনছেন না স্যার কি বলছেন? তীব্র যন্ত্রণার ঢেউ আরোহীর মাথা থেকে সারা শরীরে বয়ে গেল। তার মাথা পিছনের দিকে হেলে গেল। আমাকে একা ছেড়ে দাও, তোমরা ভুল করছো, তিনি চিৎকার করে উঠলেন। সৈনিক হাসল। বড় ন্যায় দেবতা এসেছেন, আমাদের আইন এখানেই চলে, বুঝেছেন? সে আরোহীকে জোর করে লকআপ থেকে টেনে বের করল এবং একটি ছোট অন্ধকার ঘরে নিয়ে গিয়ে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিল। আরোহী মাটিতে লুটিয়ে পড়লেন। তার স্যুটের আঁচল খুলে গেছে। ইন্সপেক্টর অভ্রদীপও সেই ঘরে প্রবেশ করলেন। তার হাতে একটি মোটা কাঠের লাঠি ছিল। তিনি লাঠিটি তার তালুতে আঘাত করতে করতে বললেন, সই করবে নাকি? এই লাঠি তোমাকে সমাজসেবা থেকে মুক্তি দেবে। আরোহী মাথা তুলে তার চোখের দিকে তাকালেন। তার রক্ত টক বক করছিল। এটা ছিল বর্বরতার চরম সীমা। আরোহী তার কণ্ঠে সমস্ত শক্তি জড়ো করে বললেন, মারো আমাকে, কিন্তু প্রতিটি আঘাতের হিসেব দিতে হবে তোমাকে। অভ্রদীপ হাসলেন। কে আমাদের হিসেব নেবে? একজন রাস্তার বুদ্ধিমান মহিলা হিসেব নেবে? এবার দেখাবো কতটুকু নেতৃত্ব দাও। এত কথা বলে তিনি লাঠিটি বাতাসে তুললেন। আরোহী চোখ বন্ধ করে ফেললেন। তিনি অনুভব করলেন এখন তার পরিচয় প্রকাশ করার সময় এসেছে। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কারোর ভারী পায়ের শব্দে শোনা গেল। দরজা খুলে গেল। আরেকজন পুলিশ অফিসার, একজন এসপি পদমর্যাদার অফিসার এসে বললেন, এখানে কি হচ্ছে? অভ্রদীপ চ্যাটার্জি, এই মহিলা কে? আর এই আওয়াজ কিসের? অভ্রদীপ আতঙ্কে জুমে গেলেন। তিনি দ্রুত লাঠিটি পিঠের পিছনে লুকিয়ে ফেললেন। স্যার, এই মহিলা খুবই অভদ্র, রাস্তায় গোলযোগ সৃষ্টি করছিল, সরকারি কাজেও বাধা দিচ্ছিল। এসপি সন্দেহের চোখে অভ্রদীপের দিকে তাকিয়ে কিছু বললেন। তুমি তার ওপর বল প্রয়োগ করেছ? অভ্রদীপ ভয় পেয়ে বললেন, না স্যার, উনি খুব চালাক, স্যার, উনি মানেনি। আরোহী এসপি অরুণিমা ঘোষের চোখে সরাসরি তাকিয়ে বললেন, অফিসার, যদি আপনি আইন জানতেন তাহলে আপনি জানতেন যে কোনো মহিলা কনস্টেবলের উপস্থিতি ছাড়া রাতে একজন মহিলাকে এভাবে আটক রাখা বেআইনি। এসপি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তার মনে হলো এই মহিলা সাধারণ নন। তার চোখে যে ভয় ছিল তার বদলে রাগ ছিল ভিন্ন কিছু। তিনি ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, প্রমাণ ছাড়াই কেন একে আটক রাখা হয়েছে? ইন্সপেক্টর অভ্রদীপ ইতস্তত করে বললেন, স্যার, সাক্ষী আছে। এসপি একটি দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো তিনি আর কোনো ঝামেলায় জড়াতে চাননি। তিনি আরোহীর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, একে আবার লকআপে রাখো, সকালে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করো। চ্যাটার্জি, কোনো প্রদর্শনী হওয়া উচিত নয়। ইন্সপেক্টর অভ্রদীপ অসন্তুষ্টভাবে মাথা নাড়লেন। আরোহীকে আবার লকআপে রাখা হলো। অন্তত তিনি বেঁচে গেলেন। কিন্তু আপাতত তার সংকল্প আরও দৃঢ় হল। মধ্যরাত্রিতে তাকে খাবার নামে বাসি রুটি আর পাতলা ডাল দেওয়া হলো, যা হয়তো কোনো প্রাণীও খেত না। আর একটি দুর্গন্ধযুক্ত নোংরা কম্বল দেওয়া হলো। সারা রাত মশা তাকে কামড়াতে থাকল। লক্ষ্মী আর রিনার কান্নার শব্দ চলতেই থাকল। আরোহী ঘুমাতে পারলেন না। তিনি শুধু ভাবতে থাকলেন, এই রাতটা তার জন্য একটা শিক্ষা ছিল। এই রাতটা তাকে বলছিলে তার কাজটা কত কঠিন। আজ রাতে তার জেলা শাসকের অস্তিত্বের আসল পরীক্ষা দিচ্ছিল। পরের সকালে যখন সূর্যের মৃদুরশ্মি লকআপের ছোট জানালা দিয়ে ভিতরে এলো, আরোহীর শরীর শক্ত মাটিতে ঘুমানোর ফলে আড়ষ্ট হয়ে গেছে। গালে থাপ্পড়ের দাগ এখন নীল হয়ে গেছে। তারপর আবার ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জি এলেন। তার মুখে একই রকম গর্ব ছিল। তিনি অহংকার করে বললেন, আজ তোমার ভাগ্য ভালো, তোমার জামিন মঞ্জুর হয়েছে। আরোহী হতবাক হলেন। কে আমার জামিন করালো? ইন্সপেক্টর অভ্রদীপ একটা সাংবাদিকের দিকে তাকিয়ে হাসল। কাল রাতের নাটকের কথা কেউ তাকে বলেছে। তোমার মতো মানুষকে বাঁচানোর জন্য তো কেউ না কেউ থাকবেই।
আর কোনো বোকাও আসে না। এসো এখান থেকে। আরোহীকে লকআপ থেকে বের করে আনা হলো। থানার অপেক্ষা করার জায়গার বাইরে একটি তরুণী সাংবাদিক ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল। সম্ভবত তিনি একটি স্থানীয় সংবাদ চ্যানেলের প্রতিবেদক ছিলেন। তার নাম নিশা। নিশা সম্ভবত শক্তিপদ বাবুর কাছ থেকে অথবা ভেড়ের মধ্যে কারুর কাছ থেকে খবর পেয়েছিল। আরোহীকে দেখার সাথে সাথে নিশা তার ক্যামেরা চালু করল। ম্যাডাম, আপনার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? নিশা তার প্রশ্ন শেষ করার আগেই কনস্টেবল রজত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ক্যামেরা বন্ধ করার দূর হয়ে যাও, এটা একটা পুলিশ স্টেশন, কোনো নিউজ রুম নয়। ইন্সপেক্টর অভ্রদীপও বাইরে এলেন এবং বললেন, ওঠো মহিলা, দূর হয়ে যাও এখান থেকে, তোমার জামিন হয়ে গেছে, এখন আর বেশি নাটক করানোর চেষ্টা করবে না। আরোহী সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চোখ বারবার পুলিশ স্টেশনের চারপাশে ঘুরবে চালাচ্ছিল। একটু দূরে সেই বৃদ্ধা মহিলা কাঁদছিলেন। স্যারকে অনুরোধ করছি, আমার ছেলেকে ছেড়ে দিন, সে নির্দোষ। কিন্তু সেখানে বসে থাকা ইন্সপেক্টর সেই বৃদ্ধাকে এখান থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছিলেন, নয়তো তাকে তার নাতির সাথে সেখানে রাখবেন। এটা দেখে আরোহীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ব্যাস, যথেষ্ট হয়েছে। ইন্সপেক্টর অভ্রদীপ আরোহীর দিকে তাকিয়ে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? দূর হয়ে যাও। আরোহী একটি গভীর শ্বাস নিলেন। তিনি ধীরে ধীরে ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জির দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর শীতল শান্ত ছিল, কিন্তু তাতে এক ধরনের কঠোরতা ছিল। ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জি। ইন্সপেক্টর অভ্রদীপ তাকে দূর হতে বলতে যাচ্ছিলেন। এক মুহূর্তের জন্য তিনি থমকে গেলেন। এই মহিলা আমার পুরো নাম জানল কি করে? আরোহী কনস্টেবল রজতের দিকে নজর দিলেন। কনস্টেবল রজত দাস। তারপর তিনি বাকি দুই সৈনিকের দিকে তাকালেন, কনস্টেবল মাফিজুল ও কনস্টেবল শিন্দে। এবার চারজনের মুখই ফ্যাকাশে হতে শুরু করল। সাংবাদিক নিশাও অবাক হয়ে গেল, এসব কি হচ্ছে? তারপর আরোহী তার স্যুটের ভিতর থেকে একটি ছোট সাধারণ মোবাইল ফোন বের করলেন। এটা ছিল তার ব্যক্তিগত অনৌপচারিক ফোন। পুলিশ সদস্যদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা ভাবল ওই মহিলা কাকে ফোন করছে। ইন্সপেক্টর অভ্রদীপ চিৎকার করে উঠলেন, ফোনটা কেড়ে নাও। কনস্টেবল রজত এগিয়ে যেতেই আরোহী আঙুল দিয়ে তাকে থামিয়ে দিলেন। তার কণ্ঠস্বরে এখন এমন এক কৌতুকা ছিল যা একজন সাধারণ মহিলার ক্ষেত্রে সম্ভব নয়। নিজের জায়গায় স্থির থাকো। কনস্টেবল রজতের পদক্ষেপ সেখানেই জমে গেল। আরোহী একটি নম্বরে ডায়াল করলেন। ফোনটি স্পিকারে ছিল। ঘণ্টা বাজল। তিনি কমিশনারের অফিসে ফোন করছিলেন। ইন্সপেক্টর অভ্রদীপ ও রজত হতবাক হয়ে গেল। আরোহী শান্ত স্বরে বললেন, কমিশনার সাহেবের সাথে কথা বলতে চাই। বলুন। আরোহী সেনগুপ্ত লাইনে আছেন। রিসেপশনিস্টের কণ্ঠস্বর উদ্বিগ্ন শোনাল, ম্যাডাম 1 মিনিট। কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভারী কণ্ঠস্বর শোনা গেল, আরোহীজি, সব ঠিক আছে তো? আপনি এই নম্বরে ফোন করলেন? আরোহীর চোখ তখনও অভ্রদীপের দিকে নিবদ্ধ ছিল, যে তখন ঘামে ভিজে কাঁপছিল। আরোহী বললেন, না স্যার, সব ঠিক নেই। আমি বর্তমানে কোঠা রোড থানায় আছি। আমি এখানে অতিথি ছিলাম। সারা রাত আপনার লকআপে কাটিয়েছি। ফোনের ওপারে নীরবতা নেমে এলো। কমিশনার ভাবলেন তিনি ভুল শুনেছেন। আপনি লকআপে ছিলেন? আপনি মজা করছেন ম্যাডাম। তারপর আরোহী বললেন, ইন্সপেক্টর অভ্রদীপকে জিজ্ঞাসা করুন স্যার। উনি কাল রাতে আমার গায়ে হাতও তুলেছিলেন। হাতকড়া পরিয়ে জোর করে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি চাই আপনার অভ্যন্তরীণ তদন্ত দল অবিলম্বে এখানে পৌঁছাক। আর হ্যাঁ, এসএসপি স্যারকেও নিয়ে আসুন। এখানে ব্যবস্থার কিছু অংশে অনেক নোংরামি ছড়িয়ে পড়েছে, সেগুলিকে পরিষ্কার করা প্রয়োজন। হ্যাঁ ম্যাডাম, আমি মাত্র 5 মিনিটের মধ্যে আসছি। কমিশনারের ভয়াবহ কণ্ঠস্বর শোনা গেল, আর ফোনও কেটে গেল। এখন থানায় পিন পতন নীরবতা। ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জির মুখ সাদা হয়ে গিয়েছিল। তার হাত পা কাঁপছিল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ম্যাডাম, আপনি কে? আরোহী সেনগুপ্ত তার আঁচল ঠিক করলেন। এতক্ষণে তার এলোমেলো সাজানো চুল এক ধাক্কায় ঠিক হয়ে গেল। তিনি 2 পা এগিয়ে গেলেন এবং অভ্রদীপের চোখের দিকে তাকিয়ে বললেন, আমি আরোহী সেনগুপ্ত, এই জেলার জেলাশাসক। এই 2টি শব্দ ছিল না। এই অভ্রদীপ চ্যাটার্জি এবং তার সহযোগীদের জন্য এগুলি ছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জির অবস্থা এমন হলো যেন তিনি সাপ দেখেছেন। তার হাতের লাঠিটি হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল। কনস্টেবল রজত পাথরে পরিণত হলো। সাংবাদিক নিশার ক্যামেরাও তখনও চালু ছিল। তার মনে হচ্ছিল জেলাশাসক ছদ্মবেশে পুলিশ তাকে আটকে রেখেছে আর মারধর করেছে। এই শতকের সবচেয়ে বড় খবর। অভ্রদীপের জিভ শুকিয়ে যাচ্ছিল। আমরা ভুল করেছি ম্যাডাম, আমরা জানতাম না। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। কিন্তু যখন আরোহী তার কণ্ঠস্বর তুললেন, তিনি তাকে থামিয়ে দিলেন। দাঁড়াও ইন্সপেক্টর। তার কণ্ঠে এমন এক ভালোবাসা ছিল যে অভ্রদীপ সেখানেই জমে গেল।
ঠিক 5 মিনিট পর থানার বাইরে সাইরেনের একটা কাফেলা প্রতিধ্বনিত হলো। একটি দুটি নয়, প্রায় আধ ডজন গাড়ি দ্রুত ব্রেক কষে থামল। গাড়ি থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নেমে এলেন। সামনের সারিতে ছিলেন পুলিশ কমিশনার দেবাশিস রায় নিজে, এবং তার পেছনে এসপি অরুণিমা ঘোষ এবং আরও অনেক ঊর্ধ্বতন কর্মীকর্তা। তারা সবাই প্রায় দৌড়াতে দৌড়াতে থানার ভেতরে প্রবেশ করলেন। ভেতরের দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেলেন। জেলাশাসক আরোহী সেনগুপ্ত সাধারণ পোশাকে দাঁড়িয়েছিলেন। তার গালে থাপ্পড়ের নীল দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। শাড়িতে ধুলো লেগেছিল, চুল ছিল এলোমেলো। কমিশনার দেবাশিস রায় আরোহী সেনগুপ্তের দিকে তাকালেন। তিনি সজোরে স্যালুট করলেন। ম্যাডাম, এটা কি হলো? এসপি অরুণিমা ঘোষ এবং তার পিছনের অন্য অফিসাররাও তৎক্ষণাৎ স্যালুট করলেন। থানার যে কর্মীরা এতক্ষণ এই দৃশ্য দেখছিল, সেগুলি সবাই ভয়ে মনোযোগে কাঁপতে কাঁপতে এক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। গতরাতে যে ইন্সপেক্টর অভ্রদীপ জেলাশাসককে চর মেরেছিলেন, সে তখন কাঁপছিল। আরোহী এসপির দিকে তাকালেন। কমিশনার সাহেব, গতরাতে আমি নিজ চোখে দেখেছি যে আপনাদের পুলিশ সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করে। তিনি শক্তিপদ বাবুর ঠেলাগাড়ির পুরো ঘটনাটি বললেন, এবং যখন তিনি তাদের থামাতে চেষ্টা করেছিলেন, তখন এই সাহসী ইন্সপেক্টর অভ্রদীপ তার উপর হাত তুলেছিলেন, কারণ আমি শুধু একজন গরিবের পক্ষে কথা বলেছিলাম। এসপির মুখ রাগে আর লজ্জায় লাল হয়ে গেল। তিনি অভ্রদীপ চ্যাটার্জির দিকে তাকালেন। অভ্রদীপ তখনও মাটিতে হাঁটু গেড়ে বসেছিল। তিনি 2 হাত জোর করে অনুনয় করছিলেন। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমার বাচ্চাদের কথা ভাবুন ম্যাডাম। আমি ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারিনি। আরোহীর চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। ব্যাস, এটাই সমস্যা। আরোহী সজোরে গর্জন করলেন। তুমি আমাকে মারোনি কারণ আমি কোনো অপরাধ করেছিলাম। তুমি আমাকে মেরেছিলে কারণ আমি দেখতে একজন সাধারণ মহিলার মতো ছিলাম। আমি যদি জেলাশাসক না হতাম, তাহলে কি কাল রাতে তোমরা আমাকে সেই ঘরে মারধর করতে না? তোমরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাতে পারতে। অভ্রদীপ চ্যাটার্জির কাছে কোনো উত্তর ছিল না। তিনি শুধু বারবার বলছিলেন, দয়া করে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। আরোহী লকআপে বন্দিনী লক্ষ্মী ও রিনার দিকে আঙুল তুলে বললেন, কমিশনার সাহেব, এই পুরো পুলিশ স্টেশনটা আপনার নাকের ডগায় জুলুমের আস্তানা। সাংবাদিক নিশা নিজেকে সাংবাদিক হিসেবে উপস্থাপিত করে এসবের রেকর্ড করছিল। এই পুরো নাটকটাই সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। আরোহী শান্তস্বরে আদেশ দিলেন, কমিশনার সাহেব, ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জি, কনস্টেবল রজত দাস এবং তার সঙ্গে থাকা অন্য 2 জন সৈনিক যারা গতরাতে কর্তব্যরত ছিলেন, তাদেরকে অবিলম্বে স্থগিত করার নির্দেশ দিচ্ছি। আর শুধু স্থগিত নয়, আরোহী বললেন, এই সকলের বিরুদ্ধে এফআইআর রেকর্ড করা হবে। আমার গায়ে হাত তোলার জন্য, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য, একজন মহিলাকে অবৈধভাবে আটক করা, হুমকি দেওয়া এবং জোর করার চেষ্টা করার জন্য। আর হ্যাঁ, শক্তিপদ চাটওয়ালাকে যে ক্ষতি হয়েছে, সেটা তাদের বেতন থেকে ক্ষতিপূরণ করা হবে। অভ্রদীপ চ্যাটার্জি এখন মাটিতে ফিরে এসে কাঁদতে লাগলো। ম্যাডাম, আমি ধ্বংস হয়ে যাব। আমার মা অসুস্থ, আমার স্ত্রীর কি হবে? আরোহী শীতল কণ্ঠ বললেন, যখন তুমি সেই নিরীহ শক্তিপদ বাবুর ঠেলাগাড়িতে লাথি মেরেছিলে, তখন কি তোমার তার অসুস্থ মায়ের কথা মনে ছিল? যখন আমি আমার গালে থাপ্পড় মেরেছিলাম, তখন কি তোমার তার ক্ষুধার্ত শিশুদের কথা মনে ছিল? তার স্ত্রীর সম্মানের কথা মনে ছিল? পুরো থানা জুড়ে এক গভীর নীরবতা। আজ প্রথমবারের জন্য আইন তার আসল শক্তি প্রদর্শন করছিল। আরোহী সেনগুপ্ত এসপিকে নির্দেশ দিলেন, প্রথমত, লক্ষ্মী ও রিনা দুজনকেই অবিলম্বে মুক্তি করুন এবং তাদের মামলার ফাইল আমার অফিসে পাঠান। আমি নিজে দেখব তাদের ন্যায়বিচার পাওয়া উচিত। তারপর আরোহী থানা থেকে বেরিয়ে এলেন। এতক্ষণে বাইরে আরও অনেক মিডিয়া এবং সাধারণ মানুষের বিশাল ভিড় জমে গেছে। শক্তিপদ বাবুও সেখানে দাঁড়িয়েছিলেন, তার চোখে জোয়াল। আরোহী সোজা শক্তিপদ বাবুর কাছে গেলেন। শক্তিপদ বাবু তাকে দেখা মাত্রই হাতজোড় করে রাখলেন। আরোহী তার হাত ধরলেন। শক্তিপদ ভাই, আমার ক্ষমা চাওয়া উচিত। আমারই এই ব্যবস্থার লোকেরা তোমার রুজি রোজগার কেড়ে নিয়েছে। আমি কথা দিচ্ছি, তোমার ঠেলাগাড়ি ফিরিয়ে দেব এবং তোমাকে পূর্ণ সম্মানের সাথে পৌর নিগম থেকে একটি অফিসিয়াল লাইসেন্সও দেওয়া হবে। আজ থেকে তোমাকে কোনোবার সে হয়রানি করবে না। শক্তিপদ বাবু কাঁদতে লাগলেন। ম্যাডাম, আপনি একজন দেবী, আপনি আমাদের বাঁচিয়েছেন। আমি দেবী নই, আমি শুধু আমার কর্তব্য পালন করছি। তারপর তিনি মিডিয়ার দিকে ঝুঁকলেন। নিশা তার মাইক এগিয়ে দিল। আরোহী বললেন, আজ যা হলো তা লজ্জাজনক, কিন্তু এটা একটা শুরুও। আমি এই শহরের প্রতিটি নাগরিককে আশ্বস্ত করতে চাই যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো নেতা নেই, কোনো অফিসার নেই, আর না স্বয়ং আইনের রক্ষক। পুলিশ যদি জনগণের রক্ষক হয়, তাহলে আমরা তাকে স্যালুট করব, কিন্তু যদি তারা শিকারী হয়ে ওঠে, তাহলে তাদের রেহাই দেওয়া হবে না।
তিনি কমিশনারের দিকে তাকিয়ে বললেন, আমি চাই এই থানার প্রতিটি কোণায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হোক এবং প্রতি সপ্তাহে ফুটেজ পরীক্ষা করা হোক। কমিশনার মাথা নিচু করে বললেন, হ্যাঁ ম্যাডাম। ইন্সপেক্টর অভ্রদীপ চ্যাটার্জি এবং তার সহযোগীদের হাতকড়া পরানো হলো। তাদের পুলিশের জিপে বসানো হচ্ছিল। কাল পর্যন্ত যে ইউনিফর্ম তাদের গর্ব ছিল, আজ সেই ইউনিফর্মই তাদের জন্য অপমানের এক শিক্ষা হয়ে উঠেছিল। তাদের কর্ম এক রাতেই তাদের সব সম্মান কেড়ে নিল। আরোহী সেনগুপ্ত তার সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি ক্লান্ত ছিলেন, তার গালে ব্যথা ছিল, কিন্তু আজ তার হৃদয়ে এক গভীর প্রশান্তি ছিল। তিনি বড় অফিস থেকে নয়, মাটি থেকে যোগ দিয়ে আজ ব্যবস্থার অনেক নোংরা পরিষ্কার করেছেন। গাড়ি স্টার্ট নিল। আরোহী আয়না থেকে বাইরে তাকালেন। মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছিল, উল্লাস করছিল। শক্তিপদবাবু হাত জোড় করে তাকে বিদায় জানাচ্ছিলেন। আরোহী চোখ বন্ধ করলেন। এই লড়াই দীর্ঘ ছিল। এটা শুধু অভ্রদীপের গল্প ছিল না, এর ফলে পুরো ব্যবস্থা পরিবর্তনের লড়াই ছিল। এখন এর দায়িত্ব তার কাঁধে ছিল, আর তিনি এই দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। সেই সকালটা কোনো সাধারণ সকাল ছিল না, এটি ছিল একটি নতুন আশা, একটি নতুন ন্যায় বিচারের সূচনা। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সমস্ত চরিত্র, ঘটনা এবং সংলাপ কাল্পনিক। যে কোনো প্রকৃত ব্যক্তি, সত্তা বা ঘটনার সাথে এর কোনো যোগসূত্র নেই। অনুগ্রহ করে এটিকে কেবল একটা গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন। আমরা কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বেশি মানুষের সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনার কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার জন্য আমাদের কাছে এমনই কিছু অনুপ্রেরণামূলক গল্প আসতেই থাকবে। ধন্যবাদ।